আজকের গল্প মণিকর্ণিকা। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 80-র দশকের প্রথম দিকে বিধবা হয়েছেন কমলা সেন। তার স্বামী ছিলেন কলকাতা মহাকরণের বিশেষ আধিকারিক। পরবর্তী সময়ে ছেলে কানন ইংরেজিতে মাস্টার্স করে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পায়। ছেলেকে বিয়ে দিয়ে তাদের পুরনো ভাড়া বাড়িতে স্থিত করে উনি স্বামীর গ্রামের পৈতৃক বাড়িতে পরিবারের অন্যান্যদের সাথে থাকতে শুরু করেন। এই পরিবারের পিসি শাশুড়ি বাল্য বিধবা এবং কাশিতে থাকতেন। কমলা দেবীও মাঝে মাঝেই কাশিতে প্রায় 38,000 বিধবাদের একজন হয়ে ওনার সাথে থাকতেন। বাড়ির সবার এটাই ভরসা ছিল। যখন কনকের স্ত্রী আসন্ন সন্তান সম্ভবা মাতৃহারা মেয়েটি মনে প্রাণে এই সময়ে শাশুড়ির উপস্থিতি চেয়েছিল, তাতে সহমত পোষণ করে মাকে কিছু না জানিয়েই কনক রাতের ট্রেনে এসি 2 টায়ার কামরায় উঠল। রাতের খাবার খেয়ে ওপরের বাড়তে উঠে পর্দা টেনে শুয়ে পড়ার আয়োজন করে ফেলল। ঘুমানোর আগে শুয়ে মোবাইলে ফেসবুক খুলল। মোবাইল স্ক্রল করতে একসময় এলো মণিকর্ণিকা ঘাটের কথা। কথিত আছে এখানে স্নান করার সময় দেবী পার্বতীর কানের দুলের মণি পড়ে গিয়েছিল, যার কারণে একে মণিকর্ণিকা বলা হয়। জনশ্রুতি আছে এই ঘাটে 24 ঘন্টায় চিতার আগুন জ্বলতে থাকে। বিশ্বাস করা হয় ভগবান শিব স্বয়ং মণিকর্ণিকা ঘাটে শেষকৃত্যের সময় মৃত ব্যক্তির কানে তারক ব্রহ্ম মন্ত্র পাঠ করেন। তারা সরাসরি স্বর্গে যাওয়ার অধিকার পান। কনকের কিছুটা উপলব্ধি হয় কেন ওর মা এই মণিকর্ণিকা ঘাটের পাশেই থাকতেন, যাতে মৃত্যু হলে এখানেই তাকে দাহ করা হয়। 10টায় ঘুমিয়ে পড়বে ভেবেছিল, কিন্তু 11টা বেজে গেলেও ঘুমের ইচ্ছেটা যেন চলে গেছে। কেমন যেন নেশার মতো মণিকর্ণিকা ঘাটের হরেক রকম ঘটনা পড়তে লাগলো। পুরনো ডোমদের মতে আগুনের থেকেও পুরনো একটা জিনিস এই ঘাটে আছে, এমন কিছু যাকে তারা ব্যাখ্যা করতে পারেন না, শুধু এড়িয়ে চলেন। ওনাদের মতে মৃত মানুষকে আমরা ভয় পাই না, ভয় পাই তাদের যারা চলে যাওয়ার পরও বুঝতে পারেন না যে তারা চলে গেছে। কেউ গল্প শুনিয়ে ভয় দেখান না, তারা শুধু একটা কথা বলেন, রাত হয়ে গেলে আর ছবি তুলবেন না। এই অলিখিত নিষেধাজ্ঞা মেনে চলে আসা গতানুগতিক দিনগুলোতে ছন্দপতন ঘটে 2011 সালের এক শীতের রাতে। ইংল্যান্ডের একজন তথ্যচিত্র নির্মাতা, ভূত প্রেত অভিশাপের বিশ্বাস থেকে মুক্ত একজন যুক্তিবাদী মানুষ ড্যানিয়েল হার্পার যেদিন প্রথমবারের মতো মণিকর্ণিকা ঘাটের সেই অদৃশ্য নিয়ম ভেঙেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে রহস্যময় ধরনের কাহিনীর পেছনের বাস্তব কারণ খুঁজে বের করাই ছিল তার পেশা। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাচীন ধর্মীয় আচার, মৃত্যু সংস্কৃতি নিয়ে কাজ করতে করতে মিশরের সমাধিক্ষেত্র, মেক্সিকোর মৃতদের উৎসব, তিব্বতের স্কাই বুগরিয়াল এসব নিয়ে ইতিমধ্যেই ডকুমেন্টারি তৈরি করেছিলেন। নতুন উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কাশীতে। লোকমুখে প্রচারিত এই নিষেধাজ্ঞা বিশেষ করে গভীর রাতে সবাই মেনে চলে, কারণ তারা জানে কিছু নিষেধাজ্ঞা বিশ্বাস থেকে জন্মায় না, জন্মায় অভিজ্ঞতা থেকে। কিন্তু প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতার মুখোমুখি কেউই হতে চায় না। ব্যতিক্রমী মানুষ শুধু পৃথিবীর কোনো কোণাতেই সবসময় জন্মান না, ফুরে ওঠেন অন্য কোনোখানে। ড্যানিয়েলের সবচেয়ে বেশি আগ্রহ ছিল মণিকর্ণিকা ঘাট নিয়ে। বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত শহর, যেখানে মানুষ শুধু বাঁচতে আসে না, মরতেও আসে। কারণ তিনি শুনেছিলেন পৃথিবীর আর কোথাও হয়তো মৃত্যুকে এত প্রকাশ্যে এত স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় না। রাতের ছবি তোলাতে নিষেধাজ্ঞার কারণ বারবার জানতে চাইলে অন্যদের কাছ থেকে আসা উত্তর ততই অস্পষ্ট হয়ে উঠত। কেউ বলতো এটা রীতি, কেউ বলতো এটা সম্মানের ব্যাপার। একটা কথা তাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। একজন বৃদ্ধ ডোম শুধু বলেছিলেন, সব ছবি মানুষের তোলার জন্য নয়। এই কথাটাই ড্যানিয়েলের মাথায় গেঁথে গিয়েছিল।
আত্মবিশ্বাসী মন যেন কৌতূহলের দরজায় নাড়া দিয়েছিল। পরপর 3 দিন তিনি দিনের বেলা খুব স্বাভাবিকভাবে ছবি তুলেছিলেন, ভিডিও করেছিলেন আর সাক্ষাৎকার নিয়েছিলেন। চতুর্থ দিন রাতের বেলাটাই তার পছন্দের সময় বেছেছিলেন। মানুষের ভয়ের কারণে রহস্য উন্মোচন করতে সেদিন রাত 2:30টার দিকে ড্যানিয়েল একাই ঘাটে পৌঁছেছিলেন। শীতের কুয়াশা মাখা গঙ্গার জল, দূরে কয়েকটি জ্বলন্ত চিতা, বাতাসে পোড়া কাঠ, ঘি আর ছায়ের গন্ধ নিয়ে মণিকর্ণিকা ঘাটে গা ছমছমে পরিবেশ। কিন্তু ড্যানিয়েলের অনুভূতি একটু আলাদা মাত্রা দেয়। মণিকর্ণিকার নীরবতা অন্যরকম। সেখানে শব্দের অভাব নেই। আগুনের শব্দ আছে, নদীর শব্দ আছে, মানুষের কথাও আছে। তবু মনে হয় সবকিছুর নিচে আরো একটা নীরবতা লুকিয়ে আছে, যেন অন্ধকার নিজেই শ্বাসরোধ করে অপেক্ষা করছে। সেদিন ছিল অমাবস্যার আগের রাত। আকাশে আধখানা চাঁদ আর ঘন কুয়াশার আস্তরণে মণিকর্ণিকার চিতার আগুনগুলো দূর থেকে দেখে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে ছড়িয়ে থাকা অসংখ্য জ্বলন্ত চোখ। রাত তখন প্রায় 2:30। ফাঁকা ঘাটে শুধু কয়েকজন ডোম দূরে নিজেদের কাজে ব্যস্ত। ড্যানিয়েল ক্যামেরা বের করলেন। ঘাটের জনমানবহীন প্রান্তে পৌঁছে ড্যানিয়েল ছবি তোলা শুরু করলেন। 1, 2, 3 সব স্বাভাবিক। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। অনুভূতিতে নিজের অজান্তেই পিছনে ফিরে দেখলেন শুধু ধোঁয়া, কুয়াশা আর নিঃশব্দ অন্ধকার ছাড়া কিছু নেই। সে এক অন্য অনুভূতি। রাতের পরিবেশের দোহাই দিয়ে মনকে শান্ত করে আবার ছবি তুলতে শুরু করলেন। আর ঠিক তখনই তিনি দেখতে পেলেন ঘাটের একেবারে শেষ প্রান্তে একটা ছায়া অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলেন কোনো ডোম হবে, কিন্তু পরের মুহূর্তেই বুঝলেন ধীরে ধীরে মাথা নিচু করে একেবারে একা একটা বয়স্ক লোক কাঁধে এক বিশাল কাঠের গুঁড়ি নিয়ে হাঁটছে। ড্যানিয়েল অবাক হয়ে তাকিয়ে ভাবলেন, একা বৃদ্ধ মানুষ কিভাবে এত ভারী কাঠ বহন করছে? আরো বিস্ময়ের ব্যাপার, হাঁটার সময় পায়ের কোনো শব্দ নেই বা কাঠেরও শব্দ নেই। এরপর কৌতূহল যেন তাকে টেনে নিয়ে যেতে লাগলো। তিনি ক্যামেরা হাতে বৃদ্ধের দিকে এগোতে শুরু করলেন। দূরত্ব কমতে দেখলেন বৃদ্ধ লোকটার চারপাশে কুয়াশা তার শরীরকে ঘিরে ঘুরপাক খাচ্ছে, যেন তাকে ছুতে ভয় পাচ্ছে। অস্বস্তি জমা বুকে সাহস নিয়ে বৃদ্ধকে এক্সকিউজ মি বলে ডাকতেই উনি কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে ঘুরতে শুরু করলেন। সবশেষে মাথাটা ঘুরতেই মুখে সরাসরি চাঁদের আলো পড়ল। সেই শরীরের মুখে চোখ, নাক, ঠোঁট কিছুই নেই। ড্যানিয়েলের বাস্তব বুদ্ধি ফুৎকারে উড়ে গেল। দৃঢ়চেতা ড্যানিয়েল তখনও নিশ্চিত ছিলেন চোখ ছাড়াই ওই জিনিসটা এক দৃষ্টে নিষ্পলকভাবে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘাটে সব আগুন একসঙ্গে দপ করে জ্বলে উঠল। সেই ক্ষণিকের আলোয় ড্যানিয়েল দেখলেন বৃদ্ধের পেছনে আরো অনেকগুলো মুখহীন অবয়ব নিঃশব্দে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল তারা সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পা নড়ছে না, তবু দূরত্ব কমছে। দুঃসাহসী ড্যানিয়েল সাহস হারিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করলো। কানে ভেসে আসে অসংখ্য গলার ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও। দৌড়তে দৌড়তে হঠাৎ তার পা একটা ভাঙা সিঁড়িতে আটকাতে মুখ থুবড়ে পড়ে যান পাথরের ওপরে। ক্যামেরা ছিটকে কোথায় যেন হারিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত লাগে। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু তখনই তিনি একটা ফিসফিস শব্দ শুনতে পান, যা দেখেছো সেটা কাউকে বলো না। ড্যানিয়েল হঠাৎ উঠে দাঁড়ান। চারপাশে কেউ নেই। তিনি আর এক মুহূর্তও সেখানে থাকেননি। প্রাণপণেই দৌড়ে নিজের অতিথিশালায় ফিরে আসেন। কিন্তু সেদিন রাতেই শুরু হয় আসল ভয়। শুধু সেদিন নয়, পরবর্তী দিনগুলোতেও দরজা বন্ধ করার পরও তার মনে হতো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। তিনি দেখতেন
মণিকর্ণিকা ঘাটের সেই মুখহীন বৃদ্ধ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে নিঃশব্দে স্থিরভাবে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে আরো অসংখ্য ছায়ামূর্তি। সেদিন তিনি ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েন। পরদিন ঘরের দরজার সামনে ভেজা ছায়ের মতো কিছু পড়ে থাকতে দেখেন, যেন কেউ বাইরের থেকে হেঁটে এসেছিল। এরপর তার শরীর ভেঙে পড়তে শুরু করে। জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, অকারণ আতঙ্ক। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ঘুম, কারণ চোখ বন্ধ করলেই তিনি একই দৃশ্য দেখতেন, মুখহীন বৃদ্ধ, জ্বলন্ত চিতা আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা অসংখ্য অবয়ব। অতিশক্তিশালার মালিকের কৌতূহলে এক বৃদ্ধ ডোম ড্যানিয়েলকে জিজ্ঞেস করেছিলেন সে অবয়বের মুখের দিকে তাকিয়েছিল কিনা। ইতিবাচক উত্তর শুনে ভুল করেছ বলে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সেদিন বিকেলেই কাশি ছেড়ে চলে যাওয়ার আগে তিনি নাকি একটা কথা বলেছিলেন, আমি ভূত দেখিনি, আমি এমন কিছু দেখেছি যাকে মানুষ বলার উপায় নেই। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে আর ভারতে ফিরে আসেননি। মণিকর্ণিকা ঘাট নিয়ে তথ্যচিত্র আর কখনো প্রকাশিত হয়নি। এরপর তিনি ধীরে ধীরে রাতের ভয়ঙ্কর জায়গাগুলোতে এড়িয়ে চলতেন। অন্ধকার ঘরে ঘুমোতে পারতেন না, আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতেন না, আর মৃত্যুর প্রসঙ্গ উঠলেই অস্বাভাবিকভাবে চুপ করে যেতেন। 2017 সালে তার মৃত্যুর পর পরিবারের লোকেরা চামড়ার মোড়কে বাঁধানো বেশিরভাগ ছেঁড়া পাতার একটি পুরনো ডায়েরি খুঁজে পান। শুধু শেষের দিকের একটা পাতায় লেখা ছিল, সেই রাতে 6 বছর পরে আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আজও মনে হয় সেই রাতের কিছু অংশ আমার মনে নেই। আমি জানি না ভয়ে ভুল দেখেছিলাম নাকি সত্যি এমন কিছু দেখেছিলাম যার অস্তিত্ব মানুষের বোঝার বাইরে। নিজেকে আজও বুঝিয়ে শান্ত করতে পারিনি, কারণ গত 6 বছর ধরে প্রতি রাতেই একটা শব্দে ঠিক 3:17 আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডের জন্য আমি একটা শব্দ শুনতে পাই, খুব নিচু স্বরে ফিসফিসানি, এমন একটা ভাষায় যা আমি বুঝি না। আমি এই ডায়েরিটা লিখছি রাত 3:22। বাইরে তুষারপাতের কারণে রাস্তায় কেউ নেই, কিন্তু কাঁচে নিজের প্রতিফলনের পিছনে এক মুহূর্তের জন্য মলিন সাদা কাপড় আর নুয়ে পড়া শরীরের আর একটা অবয়ব দেখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়েছিলাম, ঘরে কেউ ছিল না, কিন্তু ঘরের ভেতর ফিসফিস শব্দটা শুনতে পাচ্ছি। আমি লিখতে লিখতেই বুঝতে পারলাম দরজার নিচের ফাঁক দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে ভেতরে ঢুকছে। আমি জানি না ওটা কি, কিন্তু আমি জানি মণিকর্ণিকা ঘাটে সেই রাতে আমি যাকে দেখেছিলাম সে আমাকে ভুলে যায়নি। কারণ মোবাইলটা বন্ধ করার সময় অনুভব করলো যেন সেই চামড়ার ডায়েরিটা বন্ধ করছে। পর্দা একটু ফাঁক করে টিমটিমে আলোয় বাইরে তাকাতে মনে হলো দূরে দরজার কাছে যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে দ্রুত চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 10টা বছর বাদে সেই একই ট্রেনে সফর করছে কানন। সম্পূর্ণ অন্য এক অনুভূতি নিয়ে এই যাত্রা। আগের রাতেই খবর পেয়েছে কমলা দেবী বেশ অসুস্থ। কাননে ষষ্ঠ ইন্দ্রিয় কু ডাকছে। কখন যেন দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল। একটা শব্দে হঠাৎ ঘুম ভেঙে মোবাইলের ঘড়িতে দেখে 3:17। এরপর নিদ্রাহীন থেকে জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় বেনারস স্টেশনে যখন নামলো, তখন পা যেন আর এগোতে পারছিল না। একটা অটোতে এই 6-7 কিলোমিটার যেতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। যখন নির্দিষ্ট স্থানে পৌঁছলো, ততক্ষণে ভবিতব্যের নির্দিষ্ট লেখা অনুযায়ী কমলা দেবীর আত্মা তার দেহ ত্যাগ করেছে। কাননের কাছে আসার কথা। মায়ের মৃত্যু সূর্যের উত্তরণের সময় হয়েছে এবং সেই মণিকর্ণিকা ঘাটেই দেহদাহ হবে। অর্থাৎ বিশ্বাস অনুযায়ী কমলা দেবীর চিরদিনের চাহিদার
সেই স্বর্গলাভ করবেন সরাসরি। দাহ করার ঠিক আগে একটু দূরে দাঁড়িয়ে কানন এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়েছিল। মুখাগ্নি করার আগের মুহূর্তে হঠাৎ জলদ গম্ভীর স্বরে মন্ত্রপাঠের আওয়াজ শুনতে পেল। কাননের তখন তারক ব্রহ্ম মন্ত্রের কথা মনে পড়ে গেল। সবশেষে কানন বারবার পেছনে তাকাতে লাগলো। আজও কাশীর পুরনো ডোমদের মধ্যে একটা কথা চাপা গলায় বলা হয়, মণিকর্ণিকায় আগুন সব কিছু পুড়িয়ে দেয় না। তবে হয়তো দিনের আলো ছিল বলে কানন সৌভাগ্যক্রমে কোনো অবয়ব দেখতে পায়নি।